ইমরান খান একসময়ের ক্রিকেট হিরো, জাতির প্রিয় নেতা, পাকিস্তানের প্রধানমন্ত্রী। আজ একটা ছোট্ট জেলখানার সেলে বন্দী, কোনো মানুষের সাথে দেখা নেই, একাকী, অন্ধকারে। আর যিনি তাকে সেখানে রেখেছেন তিনি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, যাকে একসময় ইমরান খান নিজেই চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন। আজ সেই দুই মানুষের ব্যক্তিগত শত্রুতা পাল্টে দিচ্ছে পুরো পাকিস্তানকে। ভাঙছে সংবিধান, জ্বলছে জাতিগত দাঙ্গার আগুন। এটা শুধু দুজন শক্তিশালী মানুষের লড়াই নয়, এটা একটা পুরো দেশের ভবিষ্যতের লড়াই। আর জানব সেই গল্প, ইমরান খান বনাম আসিম মুনির, পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক ক্ষমতার দ্বন্দ্ব। প্রথমে বুঝতে হবে এই শত্রুতার শুরু কোথায়। 2018 সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী। আসিম মুনির, উনি নিযুক্ত হলেন আইএসআই প্রধান হিসাবে। আইএসআই মানে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা। কিন্তু মুনিরের আইএসআই প্রধান থাকার সময় হল মাত্র 8 মাস। আইএসআই এর ইতিহাসে সবচেয়ে ছোট মেয়াদ। কি ঘটেছিল? মুনির একটা দুর্নীতির তদন্ত শুরু করলেন, আর সেই তদন্তের নাম এলো ইমরান খানের স্ত্রী বুশরা বিবির। ইমরান খান এটাকে দেখলেন ব্যক্তিগত আক্রমণ হিসেবে, রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে। তিনি চাপ দিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল বাজওয়ার ওপর। এর ফলে মুনিরকে সরিয়ে দেওয়া হলো আইএসআই প্রধানের পদ থেকে, আর তাকে পাঠিয়ে দেওয়া হলো গুজরাওয়ালায় কোর কমান্ডার বানিয়ে। এটাও ছিল সম্মানজনক পদ, কিন্তু সবাই জানত এটা আসলে একটা অপমান। আইএসআই প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া অপমান ছাড়া আর কিছুই না। মুনির এই অপমান ভোলেননি। ইমরান খানও জানতেন যে তিনি একজন শক্তিশালী শত্রু তৈরি করেছেন, যার নাম আসিম মুনির। কিন্তু কেউ জানত না যে এই ব্যক্তিগত শত্রুতা একদিন পুরো দেশে আগুন জ্বালাবে। 2022 সালের এপ্রিল মাস, আস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ হারালেন। কিন্তু ইমরান খান যা করলেন সেটা পাকিস্তানের ইতিহাসে আগে কেউ করেনি। তিনি প্রকাশ্যে আঙ্গুল তুললেন সেনাবাহিনীর দিকে। পাকিস্তানে একটা অলিখিত নিয়ম আছে, সেনাবাহিনীকে কখনো প্রকাশ্যে সমালোচনা করা যাবে না, কখনো জেনারেলদের নাম নেওয়া যাবে না। কিন্তু ইমরান খান সেই নিয়ম ভাঙলেন। তিনি প্রকাশ্যে নাম করে বললেন, আসিম মুনিরই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শুধু তাই নয়, তিনি আরও বড় একটা অভিযোগ করলেন আমেরিকাকে নিয়ে। ইমরান খান দাবি করলেন যে আমেরিকা একটা রেজিম চেঞ্জ অপারেশন চালিয়েছে তাকে সরানোর জন্য। তিনি বললেন আমেরিকান আন্ডার সেক্রেটারি ডোনাল্ড লু হুমকি দিয়েছিলেন পাকিস্তানি রাষ্ট্রদূতকে, ইমরান খানকে সরাও, নইলে পরিণাম ভোগ করবে। এই অভিযোগ আগুনের মতো ছড়িয়ে গেল। লক্ষ লক্ষ পাকিস্তানি বিশ্বাস করল যে আমেরিকা আর সেনাবাহিনী মিলে ষড়যন্ত্র করেছে। ইমরান খানের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হল, কিন্তু সেনাবাহিনীর রাগও চরমে উঠল। 2023 সালের 9 মে পাকিস্তানের ইতিহাসে একটা কালো দিন। ইমরান খানকে গ্রেফতার করা হলো, আর তারপর যা ঘটল সেটা অকল্পনীয়। তার সমর্থকরা রাস্তায় নামল, কিন্তু এবার শুধু প্রতিবাদ নয়, এবার তারা আক্রমণ করল। প্রথমবারের মতো সাধারণ মানুষ ঢুকে পড়ল সেনা ক্যান্টনমেন্টে, ভাঙচুর করল সেনা সদর দপ্তরে, রাওয়ালপিন্ডিতে। লাহোরে একজন জেনারেলের বাড়ি জ্বালিয়ে দিল। ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানি জনগণ প্রথমবার দেখল ক্যান্টনমেন্টের ভেতরের বিলাসবহুল জীবন, বিশাল বাড়ি, সুন্দর বাগান, বিত্তশালী জীবনযাত্রা। যখন সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, তখন জেনারেলরা রাজার মতো বসবাস করছেন। এই ছবি জনগণের মনে আগুন জ্বালালো। সেনাবাহিনীর জন্য এটা ছিল অপমানের চূড়ান্ত। জেনারেল মুনির 9 মে ঘোষণা করলেন কালো দিন হিসেবে। তাদের দৃষ্টিতে ইমরান খান আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন, তিনি এখন জাতীয় নিরাপত্তার হুমকি। আর তারপর শুরু হলো প্রতিশোধ নেওয়া। 9 মের পর যা ঘটল সেটা ছিল সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ। প্রথমত, গণগ্রেফতার, হাজার হাজার পিটিআই নেতাকর্মীকে জেলে ঢোকানো হলো। দ্বিতীয়ত, যেখানে কোনো স্বাধীন বিচার নেই সেই সামরিক আদালতে সাধারণ নাগরিকদের বিচার করার সিদ্ধান্ত নেওয়া হলো। তৃতীয়ত, চরিত্র হনন। সরকারি মিডিয়া চরিত্র হনন করার জন্য ইমরান খানকে মানসিক রোগী, নার্সিসিস্ট, জাতীয় নিরাপত্তার হুমকি বলতে শুরু করল। কিন্তু সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ ছিল আর একটা। 2025 সালের নভেম্বরে যখন ইমরান খান জেলে বন্দী,
তখন সংসদ পাশ করল ২৭তম সাংবিধানিক সংশোধনী। কি ছিল এই সংশোধনীতে? আসিম মুনিরকে বানানো হলো চিফ অফ ডিফেন্স ফোর্সেস, সেনা, নৌবহর আর বিমান বাহিনীর সর্বোচ্চ প্রধান হিসেবে। তাকে দেওয়া হলো আজীবন দায়মুক্তি, মানে তার বিরুদ্ধে কখনো কোনো মামলা হবে না, কোনো বিচার হবে না, তিনি যা খুশি তাই করার রক্ষা কবচ পেয়ে গেলেন। সব ক্ষমতা কেন্দ্রীভূত হলো একজন মানুষের হাতে। এক কথায় সংবিধান বদলে সেনাবাহিনীকে দেওয়া হলো চূড়ান্ত ক্ষমতা। পাকিস্তানের গণতন্ত্র, পাকিস্তানের সংবিধান, সেগুলো এখন শুধুই কাগজে ছাপানো অক্ষর, যার কোনো দাম নেই। ইমরান খানের বর্তমান অবস্থা খুব ভালো না। আদিয়ালা জেলে তিনি বন্দী, কিন্তু এটা সাধারণ বন্দিদশা নয়। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর মাসে টানা ৪ সপ্তাহ তার পরিবার, উকিল, কাউকে তার সাথে দেখা করতে দেওয়া হয়নি, এমনকি আদালতের আদেশ থাকা সত্ত্বেও। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালো ইমরান খান মারা গেছেন জেলে। ৪ সপ্তাহ পর যখন তার বোন ডক্টর উজমা খানকে দেখা করতে দেওয়া হলো, তিনি বেরিয়ে এসে বললেন, ভাই সম্পূর্ণ একাকী, একটা সেলে বন্দি, কোনো মানুষের সাথে কথা বলার সুযোগ নেই, এটা মানসিক নির্যাতন। ইমরান খান নিজে বোনকে বলেছেন ৪ সপ্তাহ একটা মানুষের সাথেও কথা বলেননি তিনি। এই বিচ্ছিন্নতা, এই মানসিক নির্যাতন ইমরান খানকে শহীদ বানিয়ে দিচ্ছে তার সমর্থকদের চোখে। আর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ পশতু জনগোষ্ঠী এটাকে দেখছে জাতিগত আক্রমণ হিসেবে, কারণ সেনাবাহিনী মূলত পাঞ্জাবি প্রধান, আর ইমরান খান নিজে একজন পশতুন। এই কারণেই তার সবচেয়ে বড় সমর্থন খাইবার পাখতুনখোয়ায়। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি ইমরান খান জেলে মারা যান, পুরো পশতুন এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। এখন পাকিস্তান দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে জেলেবন্দি ইমরান খান, যিনি এখনও তার সমর্থকদের কাছে আসল নেতা। জেলবন্দি হওয়াতে তার জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। অন্যদিকে জেনারেল আসিম মুনির, যার হাতে এখন সংবিধান প্রদত্ত সীমাহীন ক্ষমতা আর আজীবন দায়মুক্তি। দুই মানুষের ব্যক্তিগত শত্রুতা এখন পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। আজ পাকিস্তানিদের মনে প্রশ্ন হলো, এই দ্বন্দ্বের শেষ কোথায়? সমাধান কি জেলে, নাকি আলোচনাতে, নাকি আরও রক্তপাত? এই একটা প্রশ্নের উত্তর শুধু পাকিস্তানের ভবিষ্যৎ নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নির্ধারণ করবে। ভবিষ্যতই বলবে কোন দিকে যাবে পাকিস্তান। আপনার কি মনে হয় এই দ্বন্দ্বের শেষ কিভাবে হবে? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে পাকিস্তানের আসলে কি ঘটছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।